সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে পড়ে শোনাবো জহির রায়হানের বরফ গলা নদী। উপসংহারের আগে উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিল লিলি। এক ঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলো তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল হাতের উপর। নিকোষ কালো চুলগুলো ঢেউ খেয়ে গেল তার। কানের দুলজোড়া দোলনার মতন দুলে উঠল। নীল রঙের পর্দাটা দু হাতে টেনে দিল সে। তারপর বইয়ের ছোট্ট আলমারিটার পাশে, যেখানে পরিপাটি করে বিছানার উপরে দু হাত মাথা নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে আছে, সেখানে এসে দাঁড়ালো লিলি। আস্তে করে বসলো তার পাশে। ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে লিলি? আবার সে কথা ভাবছো? ওর কণ্ঠে ধমকের সুর। মাহমুদ আবার বলল, বলো না কি করতে তুমি? পারতাম, হলো তো? একটু নড়েচড়ে বসল লিলি। হাত বাড়িয়ে মাহমুদের চোখ জোড়া বন্ধ করে দিয়ে বলল, তুমি ঘুমাও, প্লিজ ঘুমাও এবার, নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। আজ কত রাত ঘুমাওনি সে খেয়াল আছে? মাহমুদ মুখের ওপর থেকে হাতখানা সরিয়ে দিয়ে দিল ওর। কি বললে লিলি? তুমি কাঁদতে, তাই না? না, কাঁদবো কেন, হাসতাম। কপট রাগে মুখ কালো করল লিলি। তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেল সে। মাহমুদ নাম ধরে বার কয়েক ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পাকঘর থেকে থালা বাসন নাড়ার শব্দ শোনা গেল। বোধহয় চুলায় আঁচ দিতে গেছে লিলি। চোখ জোড়া বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলো সে। ঘুম এলো না। বারবার সেই ভয়াবহ ছবিটা ভেসে উঠতে লাগলো ওর স্মৃতির পর্দায়। যেন সবকিছু দেখতে পাচ্ছে সে, সবার গলার স্বর শুনতে পাচ্ছে। মা ডাকছেন তাকে, মাহমুদ বাবা, বেলা হয়ে গেল, বাজারটা করে আন তাড়াতাড়ি। চমকে উঠে চোখ মেলে তাকালো সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার, বুকটা দুরুদুরু করছে। ভয় পেয়েছেন মাহমুদ, তবু আশেপাশে তাকালো সে, মাকে যদি দেখা যায়। কিন্তু তার নজরে এলো না। এলো একটা আরশোলা, বইয়ের আলমারিটার উপরে নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে এক দৃষ্টে চেয়ে রইল মাহমুদ। একটু পরে পাকঘর থেকে এক গ্লাস গরম দুধ হাতে ঘরে এলো লিলি। ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটু কাল নীরব থেকে বলল, আমি মরলাম না কেন বলতে পারো লিলি? সে কথার জবাব দিল না। বিছানার পাশে গোল টিপয়টার ওপরে গ্লাসটা নামিয়ে রাখলো। মাহমুদ আবার জিজ্ঞেস করলো, কই, আমার কথার জবাব দিলে না তো? লিলি বলল, দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি মরলাম না কেন? লিলি ফিক করে হেসে দিয়ে বলল, আমার জন্য। বলে আবার গম্ভীর হয়ে গেল সে। দুধের গ্লাসটা ওর মুখের কাছে এনে বলল, নাও, দুধটা খেয়ে নাও। কয়েক ঢোক খেয়ে মাহমুদ সরিয়ে দিল গ্লাসটা। আমার বমি আসছে, লেবু দেব? সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল লিলি। মাহমুদ মাথা নাড়ল, না। লিলি ওর চুলের ভেতরে হাত বুলিয়ে দিয়ে বলল, বড় বেশি চিন্তা করো তুমি, ওসব ভেবে কি কোনো কুলকিনারা পাবে? এখন ঘুমাও লক্ষ্মীটি। ধীরে ধীরে চোখ বুঝল মাহমুদ। একটু পরে ঘুমিয়ে পড়ল সে। ওর হাতখানা কোলের ওপর থেকে নামিয়ে রেখে নিঃশব্দে উঠে পড়ল লিলি। কলগোড়ায় গিয়ে হাত মুখ ধুলো। পা টিপে টিপে ঘরে এসে আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে মুখ মুছল। আয়নাটা সামনে রেখে ঘন কালো চুলগুলো আঁচড়ে নিল। পরনে শাড়িটার দিকে একবার তাকালো সে। না, এতেই চলবে। বাইরে বেরোনোর আখ্যান দিয়ে একবার সে নিঃশব্দে মাহমুদকে দেখে গেল লিলি। তারপর টেবিলের ওপর থেকে তালাটা তুলে নিয়ে হালকা পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে থেকে তালা বন্ধ করে দিল দরজার। টেনে দেখলো ভালোভাবে লেগেছে কিনা। তারপর চাবিটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে রাস্তায় নেমে এলো লিলি। কাছাকাছি কোনো রিক্সা চোখে পড়ল না। আশেপাশে কোনো রিক্সা স্ট্যান্ডও নেই। বেশ কিছু দূর হেঁটে গিয়ে তারপরে পাওয়া যেতে পারে একটা। ব্যাগটা খুলে পয়সা নিয়েছে কিনা দেখলো লিলি। নিয়েছে সে, কিছু খুচরো আর দুটো 1 টাকার নোট। এই দুপুর রোদে বেশি দূর হাঁটতে হলো না। খানিক পথ আসতেই একটা রিক্সা পাওয়া গেল। হাত বাড়িয়ে তাকে থামালো লিলি। ভাড়া যাবে? আজিমপুর গোরস্থানে যাব। কত নেবে? 8 আনা ম্যাম সাহেব। কোনো দ্বিরুক্তি না করে রিক্সায় উঠে বসল লিলি।
বিকেলে বাসায় ফিরে এসে তালাটা খুলতে গিয়ে হাত কাঁপছিল তার। সাবধানে দরজাটা খুলল। এখনো ঘুমোচ্ছে মাহমুদ। কপালে মৃদু ঘাম জমছে তার। কাছে এসে শাড়ির আঁচল দিয়ে সস্নেহে তার কপালটা মুছে দিল সে। তারপর অতি ধীরে ধীরে নিজের মুখখানা নামিয়ে এনে মুখের উপরে রাখল লিলি। গভীর আবেগের অস্পষ্ট স্বরে বলল, এর বেশি কিছু চাইনি আমি তোমার কাছে। চিরকাল এমনি করে যেন তোমাকে পাই। মাহমুদ নড়েচড়ে উঠে ঘুমের গড়েই বিড়বিড় করে বলল, মরলে মানুষ কোথায় যায় লিলি? লিলি মুখ তুলে সভয়ে তাকালো ওর দিকে। ঘুমের মধ্যে সেই একই চিন্তা করছে লোকটা। দিন রাত এভাবে যদি মৃত্যুর কথা ভাবতে থাকে তাহলে হয়তো একদিন পাগল হয়ে যাবে মাহমুদ। না, তার এই ভয়াবহ পরিণতির কথা কল্পনা করতে পারে না লিলি। এই পরিণাম প্রতিহত করতে হবে। ভালোবাসার বাদ দিয়ে ধ্বংসের প্লাবন রোধ করবে সে। বিছানার পাশে বসে অনেকক্ষণ তার গায়ে, মাথায়, মুখে হাত বুলিয়ে দিল লিলি, যেন হাতের স্পর্শে ও হৃদয়ের সকল ব্যথা আর সমস্ত যন্ত্রণা উপশম করে দিতে পারবে। তার ভেতরের বেদনার সামান্য চিহ্নটি থাকতে দিবে না লিলি। থাকবে শুধু আনন্দ, অনাবিল হাসি, তৃপ্তি ভরা শান্ত স্নিগ্ধ সুন্দর জীবন, যেখানে অশ্রু নেই, বিচ্ছেদ নেই, হাহাকার নেই, প্রেম, প্রীতি আর ভালোবাসার একছত্র আধিপত্য সেখানে। লিলি ভাবছিল। দুয়ারে মৃদু কড়া নাড়ার শব্দ শুনে উঠে দাঁড়ালো সে। সাবধানে দরজাটা খুলতেই দেখল মনসুর দাঁড়িয়ে। উনি এখন কেমন আছেন? ভেতরে এসে মৃদু গলায় জিজ্ঞেস করল মনসুর। লিলি চাপা কণ্ঠে বলল, ভালো। ঘুমুচ্ছেন দেখছি। বিছানার কাছে এসে দাঁড়ালো মনসুর। কখন ঘুমিয়েছেন? অনেকক্ষণ হলো। মাহমুদের গায়ের কাপড়টা একটু টেনে দিয়ে লিলি বলল, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। মনসুর বলল, না, এখন বসবো না। উনি কেমন আছেন দেখতে এসেছিলাম। কাল সকালে আবার আসবো আমি। রাতে অবস্থা যদি খারাপের দিকে যায় তাহলে আমাকে খবর দিবেন। আচ্ছা। লিলি ঘাড় নেড়ে সায় দিল। যাবার আগে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে কি না জানতে চাইল মনসুর। লিলি সংক্ষেপে বলল, না। প্রয়োজন হলে সংকোচ না করে চাইবেন। লিলির চোখে চোখ রেখে মনসুর কাতর কণ্ঠে বলল, দয়া করে আমাকে পর ভাববেন না। না না, সে কি কথা? দ্রুত মাথা নেড়ে লিলি বলল, ওকে প্লিজ, ভুল বুঝবেন না আপনি। মনসুর চলে গেলে আবার বিছানার পাশে এসে বসল লিলি। ছোট্ট শিশুর মতো ঘুমোচ্ছে মাহমুদ। নির্লিপ্ত প্রশান্তির কোলে আত্মসমাহিত সে। ভবিষ্যতের দিনগুলো এমনি কাটুক। অর্থের প্রাচুর্য সে চায় না। এই ছোট্ট ঘরে নিরবিচ্ছিন্ন প্রেমের আলিঙ্গনে নির্বাক প্রবাহে কেটে যাক দিন, এই শুধু তার চাওয়া। কিন্তু এ যেন একটা অতি সুন্দর কল্পনা ছাড়া আর কিছুই নয়। লিলি ভাবে, মাহমুদের সঙ্গে বিয়ে হলে পর এই যে একটা অনাবিল জীবনের কথা ভাবছে সে জীবন কি বাস্তবে রূপায়িত হবে? তবু মানুষ তাই চায়, লিলিও চাইছে। কে জানে, মরিয়মও হয়তো তাই চেয়েছিল। আর সেই দুষ্টু মেয়ে হাসিনা, সেও কি এমন অন্ধকার ঘন সন্ধ্যায় বসে এমনি কোনো কল্পনার জাল বুনেছিল? তারও আগে যা ঘটেছিল। সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগুতে লাগলো রিক্সাটা। কিছু দূর এলে মরিয়ম বলল, এবার নামতে হবে লিলি। সামনে আর রিক্সা যাবে না। বলতে বলতে রিক্সা থেকে নেমে পড়ল সে। তার পিছু পিছু লিলিও নামলো নিচে। চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো, কলার খোসা, মাছের আমিষ, মরা ইঁদুর, বাচ্চা ছেলেমেয়েদের পায়খানা সব মিলেমিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় না। আঁচলে নাক ঢেকে লিলি বলল, আর কত দূর? এই তো, আর অল্প। একটু বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম। এদিকে গলিটা আরও সরু হয়ে গেছে। একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না। মরিয়ম আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলছে। নাকে ওর শাড়ি দিতে হয়নি। রোজ দুবেলা এ পথে আসা যাওয়া করতে করতে এসব দুর্গন্ধ ওর নাক সহ্য হয়ে গেছে। আরও খানিকটা পথ হেঁটে এসে একটা আস্তর ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম। লিলি বলল, এটা বুঝি তোমার বাসা? মরিয়ম মাথা নেড়ে সাই দিল, হ্যাঁ। দোরগোড়ায় একটা নেড়ি কুকুর বসে গা চুলকাচ্ছিল। ওদের দেখে একপাশে সরে গেল সে। এতক্ষণে নাকের ওপরে চেপে রাখা আঁচলটা নামিয়ে নিল লিলি। দরজাটা পেরুলে একটা সরু বারান্দা, দুপাশে দুটো কামরা। একটিতে মাহমুদ থাকে, আরেকটিতে মরিয়ম আর হাসিনা। বারান্দার শেষ প্রান্তে আরও একটি কামরা আছে, ওটাতে মা আর বাবা থাকেন। দুলু আর খোকনও থাকে সেখানে। ও ঘরটার পেছনে পাকঘর আর কুয়োতলা।
কুয়োতলায় যেতে হলে মা বাবার কামরার ভেতর দিয়ে যেতে হয়, অন্য কোনো পথ নেই। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিল লিলি। মরিয়ম বলল, এসো। ওর নিজের কামরা লিলিকে এনে বসালো মরিয়ম। একপাশে চওড়া একখানা চৌকির ওপরে বিছানা পাতা, দুটো বালিশ পাশাপাশি সাজানো, একটা হাসিনার আর একটা মরিয়মের। দেয়ালে ঝোলানো আলনার সাথে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো। তার নিচে একটা কেরোসিনে কাঠের টেবিল, টেবিলে বই খাতা রাখা, আর কোনো আসবাবপত্র নেই। আছে একটা মাদুর, ওটা মেঝেতে বিছিয়ে পরে ওরা। বিছানার উপর এসে বসল লিলি। এটা বুঝি তোমার ঘর? হাতের বই খাতাগুলো টেবিলের উপর রেখে মরিয়ম জবাব দিল, হ্যাঁ, হাসিনা আর আমি থাকি এখানে। এ ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উকি মারছিল ভেতরে। ওকে দেখে মরিয়ম বলল, দুলু, মা কোথায় রে? দুলু ভাঙা গলায় বলল, পাকঘরে। মরিয়ম বলল, আমার ছোট বোন দুলু, সবার ছোট। লিলির কাছে ডাকলো ওকে, এসো, এদিকে এসো। ওর ডাক শুনে গুটি গুটি পায়ে পিছিয়ে গেল দুলু। তারপর ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। মরিয়ম বলল, তুমি বসো লিলি, আমি এক্ষুনি আসছি, বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে বেরিয়ে গেল সে। মায়ের ঘরটা খালি, বাবা অফিস থেকে ফেরেননি এখনো। খোকন আর হাসিনা স্কুলে। মাহমুদ বোধহয় এখনো ঘুমোচ্ছে ওর ঘরে। সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন ঘুমায়ও। কুয়ো থেকে এক বালতি পানি তুলে মুখ হাত ধোবার জন্য কাপড়টা গুটিয়ে নিয়ে ভালো করে বসলো মরিয়ম। পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধালেন, কে এসেছে রে মরিয়ম? মরিয়ম মুখে পানি ছিটোতে ছিটোতে জবাব দিল, আমার এক বান্ধবী। মা জানতে চাইলেন, একসঙ্গে পড়তো বুঝি? মরিয়ম বলল, হ্যাঁ। মা আর কোনো প্রশ্ন করলেন না। ভাতগুলো মজে এসেছে, এখনই নামিয়ে ফ্যান ঢালতে হবে, তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলোর উপরে। মরিয়ম পাকঘরে এসে ঝুঁকে পড়ে বলল, এক কাপ চা দিতে পারবে মা? সালেহা বিবি বলল, দেখি চা পাতা আছে কিনা, বলে চুলোর পেছনে রাখা কৌটোগুলোর দিকে হাত বাড়ালেন তিনি। অনেকগুলো কৌটোয় রাখা আছে সেখানে, কোনটাতে মরিচ, কোনটাতে হলুদ, রসুন কিংবা পেঁয়াজ। মাঝখান থেকে একটা তুলে নিয়ে খুলে দেখলেন সালেহা বিবি। তারপর বললেন, 2 কাপ আন্দাজ আছে, তুই যা, আমি করে পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ কি মনে হতে পেছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা বিবি, শুধু চা দেব? কিছু আছে কি? মরিয়ম প্রশ্ন করলো, থাকলে দাও। মা ঘাড় নাড়লেন, নেই। থাকবার কি উপায় আছে? ওই দুলু আর খোকনটার জন্যে। কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিল, সাধ্য কি যে লুকিয়ে রাখবো? আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলেছে। যদি পারো বাইরে থেকে কিছু আনিয়ে দিও মা। যাবার সময় বলে গেল মরিয়ম। মায়ের ঘর থেকে সে শুনতে পেল ও ঘর থেকে কার সঙ্গে কথা বলছে লিলি। বোধহয় হাসিনা ফিরেছে স্কুল থেকে। বাংলা বাজারে পড়ে সে ক্লাস 8-এ। লম্বা দোহারা গড়ন, রংটা শ্যামলা, সরু নাক, মুখটা একটু লম্বাটে ধরনের। বাড়ির অন্য সবার চেয়ে চেহারা একটু ভিন্ন রকমের ওর। চোখজোড়া বড় হলেও তার মণিগুলো কটা কটা। বা চোখের নিচে একটা সরু কাটা দাগ। ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বটির ওপরে গিয়ে পড়তে কেটে গিয়েছিল। সে চিহ্নটা এখনো মুছে যায়নি। এ ঘরে এসে মরিয়ম দেখল লিলির পাশে বসে গল্প জমিয়েছে হাসিনা। আপনার শাড়িটা কত দিয়ে কিনেছেন? লিলি বলল, মনে নেই, বোধ হয় 18 টাকা। হাসিনা বলল, কি সুন্দর, আমিও কিনবো একখানা। কোত্থেকে কিনেছেন আপনি? লিলি জবাব দিল, নিউ মার্কেট থেকে। হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটাকে দেখতে লাগলো। ওর ওই স্বভাব, কারো পরনে একটা ভালো শাড়ি কিংবা ব্লাউজ দেখলে অমনি তার দাম এবং প্রাপ্তিস্থান জানতে চাইবে, এবং সেটা কেনার জন্য বায়না ধরবে। কিনে না দিলে কেঁদে কেটে একাকার করবে। খাওয়া দাওয়া বন্ধ রাখবে হাসিনা। মরিয়ম এসে বলল, ওর সঙ্গে তোমার আলাপ হয়েছে কি? লিলি, ও আমার ছোট বোন হাসিনা। লিলি হেসে বলল, নতুন করে পরিচয় দিতে হবে না, ও নিজেই আলাপ করে নিয়েছে। হাসিনা বলল, আপার কাছে আপনার কথা অনেক শুনেছি, বলে হঠাৎ কি মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল, আচ্ছা আপনি বলুন তো, আপা সুন্দর না আমি সুন্দর? ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি। মরিয়ম বলল, নতুন কেউ এলেই ওই এক প্রশ্ন, ওর আপা সুন্দর না আমি সুন্দর? কদিন বলেছি তুমি সুন্দর, তুমি সুন্দর, আমি কুৎসিত, হলো তো? গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে। আসলে মনে মনে হাসছে মরিয়ম, কারণ সে জানে যে হাসিনার চেয়ে ও অনেক বেশি সুন্দর। রংটা ওর ফর্সা, ধবধবে। মায়ের দেহ লাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে। চেহারাটাও মায়ের মতো সুশ্রী, আর চোখ জোড়া খুব বড় না হলেও হাসিনার মতো কটা নয়। মা বলেন, ও ঠিক আমার মতো হয়েছে, স্বভাবটাও আমার মতো পেয়েছে সে, আর তোরা হয়েছিস তোদের বাবার মতো ছন্নছাড়া। এই নিয়ে রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায় হাসিনা।
বলে, তুমি তো সবসময় ওর প্রশংসাই করো, আমরা যেন কিছু না। শুনে হাসেন মা। লিলিও হাসলো আজ, হেসে বলল, মরিয়ম ঠিকই বলেছে, ও দেখতে কুৎসিত, তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা। শুনে হাসিনা বড় খুশি হলো। লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে। বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল, কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে, তবু রোজ করবি। এরপর আমি তোকে মাথার উপরে তুলে আছাড় মারব হাসিনা। হাসিনার খোঁজে এ ঘরে এসে মুহূর্তে চুপ হয়ে গেল মাহমুদ। লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনি দ্রুত বেরিয়ে গেল। ও চলে যেতে আঁচলে মুখ চেপে ঘরময় লুটুপুটি খেল হাসিনা। মরিয়ম ধমকের সুরে বলল, আবার হাসছে দেখো না। লজ্জা শরম বলে কিচ্ছু যদি থাকতো, কদিন দাদা নিষেধ করেছে ওর বইপত্র না ঘাঁটতে, তবু। কথাটা শেষ করলো না মরিয়ম। একদিন মাহমুদের বই ঘাঁটতে গিয়ে একটা 1 টাকার নোট পেয়েছিল হাসিনা, আরেকদিন একটা আটানি। সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র উল্টায় সে। মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা। পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার ক্যামেরা আছে লিলি আপা? লিলি বলল, কেন, ক্যামেরা দিয়ে কি করবে? হাসিনা বলল, ছবি তুলব। তাই নাকি? লিলি মৃদু হেসে বলল, না ভাই, ক্যামেরা আমার নেই। বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা। এক পিরিচে 2টো সন্দেশ আর 2টো রসগোল্লা, পাশে রাখা 2 কাপ গরম চা। দেখে চোখজোড়া বিস্ফোরিত হলো হাসিনা। নাচের তালে ঘুরঘুরনি দিয়ে টুপ করে বসে পড়ল সে। মা, আমি একটা খাবো বলে এক মুহূর্ত দেরি না করে পিরিচ থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে পড়ে দিল সে। এতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন। পেছনে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, ও কি হচ্ছে, ও কি হচ্ছে হাসিনা? রসগোল্লাটা গিলে ফেলে হাসিনা বলল, অমন করছো কেন? একটা তো খেয়েছি, আরও 3টে আছে। সালেহা বিবির ইচ্ছে হলো চুলের গোছা ধরে মুখে একটা চড় বসিয়ে দিতে ওর। শুধু 3টে মেহমানের সামনে কেমনে করে দেয়? হ্যাঁ, তোদের নিয়ে আর পারি রে আমি। খাওয়ার জন্য এত হা হা কেন তোদের? রসগোল্লা কি দেখিসনি জীবনে? মায়ের ভৎসনা শুনে মুখ কালো করলো হাসিনা। চোখ জোড়া ছলছল করে উঠল ওর। কাঁদো কাঁদো গলায় বলল, আমার যে তুমি দেখতে পারো না মা, তা আমি জানি। আপার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছ, আমার কেউ এলে 1 কাপ চাও দিতে না। আঁচলে চোখ মুছে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে। এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা। শুধু একটা সন্দেশ খেলো লিলি। দুলু এসে উকি দিচ্ছিল দোরগোড়ায়, তার হাতে একটা সন্দেশ তুলে দিল সে। অবশিষ্ট একটা রসগোল্লা পড়ে রইল প্লেটের উপরে। সালেহা বিবি অনুরোধ করলেন, কি হাত তুলে বসে রইলে যে, ওটা খেয়ে নাও। লিলি বলল, না, আর খাবো না, মিষ্টি বেশি খাইনি আমি। মরিয়ম, তুমি খাও। হাসিনা গেল কোথায়? মরিয়ম কিছু বলার আগে সালেহা বিবি জবাব দিলেন, কোথায়? ছাদে গিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছে বলে আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করলেন না তিনি। চুলের ওপরে ডাল জড়িয়ে এসেছেন সে কথা মনে পড়তে দুলুর হাত ধরে বেরিয়ে গেলেন সালেহা বিবি। দুলুর চোখঝরা তখনও পিরিচে অসহায়ভাবে পড়ে থাকা রসগোল্লাটার দিকে নিবদ্ধ ছিল। যাবার পথেও বার কয়েক সেদিকে তাকিয়ে গেল সে। শহরে সন্ধ্যা নামার আগে এখানে অন্ধকার ঘনিয়ে আছে। বাইরে যখন বিকেল, এ গলিতে তখন রাত। আর বাইরে যখন ভোর হয় তখন এই গলিতে তমসায়া ঢাকা থাকে। অনেক বাঁধ ডিঙিয়ে, অনেক প্রাসাদের চূড়ো পেরিয়ে তবে এখানে প্রবেশের অধিকার পায় সূর্য। এ পাড়ার বাসিন্দাদের বড় সাধনার ধন সে। তাই বেলা দুপুরে যখন এক চিলতে রোদ এসে পড়ে এই হীন দালানগুলোর ওপরে, তখন তার বাসিন্দারা বড় চঞ্চল হয়ে ওঠে। ভিজে কাপড় চোপড়গুলো রোদে বিছিয়ে দেয় তারা। খানিক পরে ধীরে ধীরে আবার সূর্যটা নেমে যায় পশ্চিমে। কে যেন জোর করে টেনে নিয়ে যায় তাকে। তখন এখানে অন্ধকার, অন্ধকার শুধু। বাইরে চোখ পড়তে লিলি বলল, চলো এবার উঠা যাক মরিয়ম, রাত হয়ে এলো। মরিয়ম বলল, একটু বসো, মাকে বলে আসি। গলির মাথায় এসে লিলিকে বিদায় দিল মরিয়ম। ও বাসায় যাবে এখন। মরিয়ম যাবে নারিন্দায় ছাত্রী পড়াতে। রিকশায় উঠে লিলি বলল, কাল আবার দেখা হবে ম্যারি। আদর করে মাঝে মাঝে মরিয়মকে ম্যারি বলে সম্বোধন করে সে। ও চলে গেলে কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল মরিয়ম। তারপর মাথার উপরের কাপড়টা আরও একটু টেনে দিয়ে রাস্তায় পাশ ধরে এগিয়ে গেল সে। রোজ পায়ে হেঁটে ছাত্রীর বাড়ি যায় মরিয়ম। পায়ে হেঁটে ফিরে আসে। রিকশায় যদি আসা যাওয়া করে তাহলে হিসেব করে দেখেছে সে, যা পায় তার অর্ধেকটা ব্যয় হয়ে যায়। তাছাড়া হাঁটতে যে খুব খারাপ লাগে ওর, তা না। মাসের শেষে 30টা টাকা পাওয়ার আনন্দ
হাঁটার ক্লান্তির চেয়ে অনেক বেশি, অনেক সুখপ্রদ। দুপাশে দোকানপাট, লোকজন দেখতে দেখতে এমনি পায়ে চলার পথে অনেক কিছু ভাবে মরিয়ম। বাবার কথা, মায়ের কথা, মাহমুদের কথা, আর নিজের জীবনে ঘটে যাওয়া সেই বিপর্যয়ের কথা। অনেক কিছু ভাবে মরিয়ম। ইদানিং সেলিনার বড় বোনের দেবর মনসুরের কথাও মাঝে মাঝে ভাবনায় মধ্যে আসে। সেলিনা ওর ছাত্রীর নাম। মনসুর আজকাল বড় বেশি আসা যাওয়া করে ওদের বাসায়, প্রায় বিকেলেই আসে। বিশেষ করে মরিয়ম যখন সেলিনাকে পড়াতে যায় তখন। মরিয়ম ভাবে এবার থেকে লোকটা এলে তার সাথে আর কথা বলবে না সে। কে জানে মনে কি আছে লোকটার, কোনো বদ উদ্দেশ্য থাকতেও পারে। মানুষের মনের খবর জানা সহজ নয়। জাহেদকে কত কাছ থেকে দেখেছিল মরিয়ম, তবুও কি তার মনের গোপনটি জানতে পেরেছিল সে? যদি এক মুহূর্ত আগেও জানতে পারত, তাহলে এমন একটা বিপর্যয় ঘটতে দিত না মরিয়ম। দোরগোড়ায় পা দিতেই ভেতরে মনসুরের গলা শোনা গেল। আজ আগে থেকে এসেই বসে আছে লোকটা। ওর সামনে গিয়ে নিঃশব্দে ভেতরে চলে এলো মরিয়ম, সোজা সেলিনার ঘরে। ওর ঘরটা বড় সুন্দর করে সাজানো আর বেশ পরিপাটি। একপাশে নতুন কেনা একখানা খাটের ওপরে সেলিনার বিছানা, নীল রঙের একখানা বেড কভার দিয়ে ঢাকা। মাথার কাছে একটা গোল টিপয়, তার উপরে ফুলদানিতে বহু বর্ণের ফুল সাজানো। দেখে মনে হয় তাজা ফুল, আসলে কাগজের তৈরি। দেয়ালে কয়েকখানা ছবি টাঙানো, কোনো এক শিল্পীর আঁকা একখানা পোর্ট্রেট। এ ঘরে ছিল না সেলিনা। খবর পেয়ে এসে কপালের হাতের তালু ঠেকিয়ে বলল, আজ পড়ব না বাপা, শরীর ভালো লাগছে না। মরিয়ম সহমরিদের সাথে বলল, কি হয়েছে? ধপ করে বিছানার উপরে চিত হয়ে শুয়ে পড়ল। সেলিনা জবাব দিল, মাথাটা ভীষণ ধরেছে আপা। মরিয়ম জানে এটা মিথ্যে কথা। যেদিন পড়ার ফাঁকি দেবার ইচ্ছে থাকে সেদিনে একটা কিছু ছুতো করে বের করে সেলিনা। কোনোদিন মাথা ব্যথা, কোনোদিন পেট কামড়, কোনোদিন বমি বমি ভাব। মরিয়মের কাছে এসে জিজ্ঞেস করলো, সত্যি তোমার মাথা ব্যথা করছে সেলিনা? সেলিনা পাশ ফিরে শুয়ে বলল, তুমি সবসময় আমায় সন্দেহ করো আপা। মরিয়ম বলল, এত দূর হেঁটে এসে না পড়িয়ে ফিরে যেতে আমার খারাপ লাগে কি না তাই। ওই যা, হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সেলিনা। তুমি বসো আপা, আমি এক্ষুনি আসছি বলে দ্রুত বেরিয়ে গেল সে। খানিকটা পরে আবার ফিরে এলো, হাতে 3খানা 10 টাকার নোট। মরিয়মের হাতে নোটগুলো গুজে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো সেলিনা। সত্যি বলছি আপা, মাথাটা আজ ভীষণ ধরেছে। জানে হাজার বুঝালেও ওকে আর এখন পড়াতে বসানো যাবে না। এখানে বুঝি হাসিনার সঙ্গে মিল আছে ওর। হাসিনাও এমনি ফাঁকি দেয় পড়ালেখায়। গালাগাল করেও বইয়ের সামনে বসানো যায় না। এ ঘর থেকে ও ঘরে পালিয়ে বেড়ায়, ছাদে গিয়ে বসে থাকে। বাবা বলেন, ছোটবেলায় তোমরাও এমন ছিলে। কম বয়স ওর, বুদ্ধি হয়নি। বুদ্ধি হলে তখন আর বকবকি করতে হবে না, আপনা থেকেই পড়তে বসবে। মা বলেন ওর বুদ্ধি অল্প বয়স। মা বললেন ওর বুঝি অল্প বয়স, আসছে মাসে 13 পেরিয়ে 14 পড়বে। ও বয়সে মরিয়মকে দেখিনি, ওকে পড়তে বলতে হতো। আসলে তুমি ওকে বড় বেশি লাই দিচ্ছ। দেখবে ওর কিচ্ছু হবে না জীবনে। বাবা সব সময় হাসিনার পক্ষ নেন, মা মরিয়মের। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথাই ভাবছিল মরিয়ম। সেলিনা জিজ্ঞেস করলো, কি ভাবছো আপা? না কিছু না। হাতের নোটগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে মরিয়ম বলল, তাহলে আমি চলি সেলিনা, তোমার মাকে বলো আমি এসেছিলাম। সেলিনা পাশ ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা। বারান্দায় দাঁড়িয়ে পা বাড়াতে গতি যেন স্লথ হয়ে এলো তার। বৈঠকখানা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মনসুর। লম্বা গড়ন, সরু দেহ, পরনে একটা ঢোলা পায়জামা আর গায়ে ঘি রঙের মিহি পাঞ্জাবি। পায়ের শব্দে ওর দিকে ফিরে তাকালো মনসুর, একেবারে ওর মুখোমুখি। চোখ জোড়া মাটিতে নামিয়ে নিয়ে ওর পাশ কেটে চলে যাবার ভাবছিল মরিয়ম। কি এসেই ফিরে চললেন যে? চলার পথে তার প্রতিরোধ করলো মনসুর। সেলিনা আজ পড়বে না, ছোট্ট উত্তরটা দিয়ে চলে যাচ্ছিল মরিয়ম। মনসুর বলল, চলুন আমিও যাব ও পথে। ও নিজের তরফ থেকে কোনো আমন্ত্রণ না জানালেও কিছুদের পিছু পিছু তারপর পাশাপাশি রাস্তায় নেমে এলো মনসুর। আজ প্রথম নয়, এর আগেও এই ধরনের প্রস্তাব সে পেয়েছে মনসুরের কাছ থেকে। শুধু প্রস্তাব নয়, মরিয়মকে বাসার কাছাকাছি এগিয়ে দিয়েও গেছে সে। মরিয়মের ভালো লাগেনি, বড় বিরক্তিকর মনে হয়েছে এই অনাহূত সঙ্গদান। কথাবার্তা যে খুব হয়েছে রাস্তায় তা নয়। একদিন জিজ্ঞেস করেছিল মরিয়ম কোথায় থাকে, আর একদিন জানতে চেয়েছিল পরীক্ষা কেমন দিয়েছে মরিয়ম। এছাড়া এমনও দিন গেছে যে দিন সারা পথ নীরবে হেঁটেছে ওরা। বাসার কাছাকাছি মাথায় এসে মনসুর বলেছে, আচ্ছা আসি এবার, আপনি তো ও পথে যাবেন, আমি এ পথে। কিছু দূর গিয়ে লোকটা রিক্সা নিয়েছে, তার ঠিক লক্ষ্য করেছে মরিয়ম। মরিয়ম জানে বেশ টাকা পয়সা আছে লোকটার, রিক্সায় কেন ইচ্ছে করলে মোটরে চড়ে চলাফেরা করতে পারে।
তবু এ পথটা মরিয়মের সঙ্গে হেঁটে আসতো মনসুর। রাস্তায় নেমে মনে মনে নিজেকে ধিক্কার দিল মরিয়ম। কেন সে নিষেধ করলো না লোকটাকে? ইচ্ছে করলে তো মুখের উপর জবাব দিতে পারতো, বলতে পারতো আপনি সঙ্গে আসুন, তা পছন্দ নয় আমার, দয়া করে পিছু নিবেন না। ইচ্ছে করলে আরও রূঢ় গড়ায় আসতে নিষেধ করতে পারত মরিয়ম। তবু কেন? একটা কথাও বলতে পারল না সে। পাশাপাশি আসছিল মনসুর। ইতিমধ্যে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়েছে সে। বার কয়েক তাকিয়েছে মরিয়মের দিকে। মৃদু ঘামছিল মরিয়ম। হঠাৎ হাত বাড়িয়ে একটা রিক্সা থামালো সে। মনসুরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেকটা তাড়াহুড়োর দিকে রিক্সায় উঠে গেল মরিয়ম। বেশ কিছু দূর আসার পরে একবার পেছনে ফিরে তাকালো সে। দেখলো এদিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে মনসুর। দেখে প্রথমে হাসি পেল তার। হেসে নিয়ে সে ভাবল এমন ব্যবহারটা হয়তো উচিত হয়নি। লোকটা তাকে অভদ্র বলে মনে করতে পারে, কিংবা অতি দাম্ভিক। এর কোনোটাই নয় মরিয়ম। মনসুরের এই গায়ে পড়া ভাব তার ভালো লাগে না, এটাই আসল কথা। কথাটা মনসুরের ভদ্রভাবে বলে দিল তিনি পারত। তাই ভালো ছিল হয়তো। একটু আগে অবাঞ্ছিত ঘটনার জন্য মনে মনে অনুতপ্ত হলো মরিয়ম, কিন্তু পরক্ষণে আবার মনে হলো সে অন্যায় কিছু করেনি। জাহেদের সঙ্গেও এমন রূঢ় ব্যবহার করা উচিত ছিল তার। পারেনি বলেই মরিয়মকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে আজ। সব পুরুষই সমান, ওরা চায় শুধু ভোগ করতে। প্রেমের কোনো মূল্যই নেই তাদের কাছে। আর এই দেহটাকে পাবার জন্য কত রকম অভিনয় না করতে পারে তারা। গলির মাথায় রিক্সাটাকে বিদায় দিয়ে দিল মরিয়ম। এই পথটা হেঁটে যেতে হবে তাকে। অন্ধকার গলিতে বিজলি বাতির প্রসার এখনো হয়নি। কয়েকটা কেরোসিনের বাতি আছে, টিম টিম করে সেগুলো জ্বলে। তাও সব সময় নয়। মাঝে মাঝে দুষ্টু ছেলেরা ঢিল মেরে চিমনিগুলো ভেঙে দেয়। তখন অন্ধকারে ডুবে থাকে গলিটা। বা হাতে শাড়িটা গুটিয়ে নিয়ে আবর্জনার স্তূপগুলো এড়িয়ে সাবধানে এগুতে লাগলো মরিয়ম। দুপাশে জীর্ণ দালানগুলোতে এর মধ্যে ঘুমের আয়োজন চলছে। সামনের বারান্দায় বসে কেউ কেউ গল্প করছে। ছোট ছোট ছেলেমেয়েরা সুর করে পড়ার আওয়াজও আসছে এ বাড়ি ও বাড়ি থেকে। বুড়োদের সাংসারিক আলাপ আলোচনা, আদেশ উপদেশ, আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তিগুলো গলি বেরিয়ে হাঁটতে গেলে সহজেই কানে আসে। বাসার কাছাকাছি আসতেই ও পাশের দোতলা বাড়ি থেকে ঝুপ করে এক বালতি পানি কে যেন ঢেলে দিল মরিয়মের গায়ে। সর্বাঙ্গ ভিজে গেল। প্রথম কয়েক মুহূর্তে একেবারে হচকিয়ে গেল মরিয়ম। মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখলো সে পানি ফেললো, সে এইমাত্র মুখখানা সরিয়ে নিয়ে গেল তার। এমনি প্রায় হয়। রাস্তায় কেউ আছে কি নেই দেখে না তারা। ময়লা আবর্জনা, এমনকি বাচ্চা ছেলে মেয়েদের পায়খানাও জানালা গলিয়ে রাস্তায় ফেলে দেয়। কারো মাথায় পড়ল কিনা লক্ষ্য নেই। রাগে সমস্ত দেহ জ্বালা করে উঠল মরিয়মের। পরক্ষণে রীতিমতো কান্না পেল ওর। সবে গতকাল শাড়িটা ধুয়ে পড়েছে। কে জানে কিসের পানি, ভাবতে গিয়ে সারা দেহ রিরি করে উঠল। মনে হলো সে এক্ষুনি বমি করবে। ওকে দেখে হাসিনা হট্টগোল বাঁধিয়ে দিল। এ কি আপা, ভিজে চুপসে গেছিস যে? কি হয়েছে? ওপর থেকে পানি ফেলেছে বুঝি? এ হে হে, কি নোংরা পানি গো! মেঝেতে থুতু ফেললো হাসিনা। ও মা, মা দেখে যাও। মরিয়ম স্যান্ডেল জোড়া দ্রুত খুলে রেখে কুয়োতলার দিকে যেতে যেতে বলল, আমার ছাপা শাড়িটা আর গামছাটা একটু দিয়ে যা হাসিনা। মা নামাজ পড়ছিলেন। বাবা হ্যারিকেনের আলোয় বসে খোকনকে পড়াচ্ছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবর দিল্লি সিংহাসন আরোহণ করেন। হাসিনা চিৎকার শুনে মরিয়মের সাবান নিয়ে কুয়োতলার দিকে তাড়াতাড়ি করে চলে যেতে দেখে বই থেকে মুখ তুলে তাকালেন তিনি। কি হয়েছে? কি হয়েছে? হাসিনা মুখ বিকৃত করে বলল, আপার গায়ে কারা যেন নোংরা পানি ঢেলে দিয়েছে। কারা ঢাললো? কোথায় ঢাললো? আসমত আলী ঠিক বুঝতে পারছিলেন না। হাসিনা কুয়োতলায় শাড়ি আর গামছাটা রেখে এসে বলল, আপা আসছিল, উপর থেকে কারা এক বালতি পানি ঢেলে দিয়েছে ওর গায়ে। আসমত আলী শুনে বললেন, চোখ বন্ধ করে হাঁটে নাকি? দেখে হাঁটতে পারে না? তোমার যত বেয়ারা কথা। নামাজের সালাম ফিরিয়ে সালেহা বিবি বললেন, উপর থেকে যারা ময়লা পানি ফেলে তাদের কি চোখ কানা নাকি? তারা মানুষ দেখে না? খোদা কি তাদের চোখ দেয়নি? স্ত্রীর কথায় প্রতিবাদ না করে চুপ হয়ে গেলেন হাসমত আলী। একটুকাল পর নীরব থেকে সালেহা বিবি বাকি নামাজটা শেষ করবার জন্য নিয়ত বাঁধলেন। সহজে ঘটনাটার ইতি করে দিয়ে হাসিনা শান্তি পেচ্ছিল না। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এসে পাশের বাড়ির বউটিকে ডেকে সব কিছু শোনালো সে। আপা আসছিলেন, হঠাৎ তার মাথায় এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে কে? আল্লাহ করুক যে হাতে পানি ঢেলেছে সে হাতে কুষ্ঠ হোক, তার কুষ্ঠ হয়ে মরুক। উত্তরে পাশের বাড়ির বউটি জানালো, কিছুদিন আগে তার ছোট দেবর আসছিল এমনি রাতে, তার মাথার উপর একরাশ ছাই ফেলে দিয়েছিল। লোকগুলো সব নিচে এসে হাসিনা দেখল মরিয়ম স্নান সেরে ফিরে এসেছে। বসে বসে চুলে চিরুনি বুলাচ্ছে সে।
সামনে টেবিলের ওপরে 3খানা 10 টাকার নোট দেখে চোখজোড়া বড় বড় করে ফেলল হাসিনা। তারপর ছো মেরে নোটগুলো তুলে নিয়ে বলল, তুই বুঝি আজ টাকা পেয়েছিস আপা? আমাকে লিলি আপার মতো একটা শাড়ি কিনে দিতে হবে, নইলে আমি এই টাকাগুলো আর দিব না। সত্যি দেব না বলছি। কিনে দিবি কিনা বল, বল না আপা। মরিয়মকে জড়িয়ে ধরল হাসিনা। মরিয়ম বলল, এখন না, স্কুলের চাকরিটা যদি পেয়ে যাই তাহলে কিনে দিব, কথা দিলাম। তার কোনো ঠিক ঠিকানা আছে? অনিশ্চয় নির্ভর হতে রাজি হলো না হাসিনা। কবে যে চাকরি হবে, হয় কি না তাই কে জানে। শাড়ি যদি না কিনে দিস, একটা ব্লাউজ পিস কিনে দিবি বল। মরিয়ম কথা দিল একটা ব্লাউজ পিস সে কিনে দিবে। আশ্বস্ত হয়ে টাকাগুলো ফিরিয়ে দিতে রাজি হলো হাসিনা, কিন্তু তক্ষুনি দিল না। ওগুলো কিছুক্ষণ থাকে ওর কাছে, হাতে নিয়ে আঁচলে বেঁধে ব্লাউজের মধ্যে রেখে এবং আবার বের করে নানাভাবে নোটগুলোর উষ্ণতা অনুভব করলো সে। ভাত খেতে বসে সালেহা বিবি বললেন, দে ওগুলো ট্রাঙ্কে রেখে দিই। তোর কোনো ঠিক আছে কোথায় হারিয়ে ফেলবি? দে এদিকে। এক লোকমা ভাত মুখে তুলে দিয়ে হাসিনা সরস দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। তারপর নীরবে ভাতগুলো চিবোতে লাগলো। গোল হয়ে তার পাশে বসেছিল খেতে বুড়ো হাসমত আলী আর তার 2 মেয়ে মরিয়ম আর হাসিনা। সালেহা বিবি খাচ্ছিলেন এবং পরিবেশন করছিলেন সকলকে। খোকন আর দুলু খেয়ে দিয়ে অনেক আগে শুয়ে পড়ছে। মাহমুদ রোজ সন্ধ্যায় বেরিয়ে যায় ডিউটিতে, ফিরে সেই ভোর রাতে। আজ তার অফ ডে, তবু রাত 11টার আগে ফিরবে না সে। অফিসে, রেস্তোরাঁয়, বন্ধুদের বাড়িতে আড্ডা দিতে হবে, তবে ফিরবে বাসায়। খাবারটা ওর ঘরে রেখে দেন সালেহা বিবি। ফিরে এসে খেয়ে ঘুমায় মাহমুদ। মরিয়মের পাতে 1 চামচ ঝোল পরিবেশন করে সালেহা বিবি বললেন, কাল গিয়ে 1খানা শাড়ি কিনে এনো নিজের জন্য, একটা বাড়তি শাড়ি নেই। মরিয়ম কিছু বলার আগে হাসিনা জবাব দিল, আর আমার জন্য একটা ব্লাউজ পিস। সালেহা বিবি ধমকে উঠলেন, ওসব বাজে আবদার করো না। হাসিনা সরস দৃষ্টিতে আরেকবার তাকালো মায়ের দিকে। হাসমত আলী এতক্ষণ নীরবে ভাত খাচ্ছিলেন। সামনের 2টো দাঁত পড়ে গেছে বহু আগে। উপরের পাটির দাঁতগুলো বড় নড়বড়ে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই ভাত খান খুব আস্তে আস্তে। দাঁতের ফাঁকে আটকে যাওয়া একটা সরু কাটা আঙুল দিয়ে বের করে নিয়ে হাসমত আলী বললেন, তোমার স্কুলের চাকরিটা কি হলো? কথাটি মরিয়মের উদ্দেশ্য করে। মুখের কাছে তুলে আনা হাতের গ্লাসটা থালার উপর নামিয়ে রেখে বাবার দিকে চাইল মরিয়ম। বাবার প্রশ্নটা যেন ঠিক বুঝতে পারেনি সে। ওকে চুপ থাকতে দেখে হাসিনা বলল, তোর স্কুলের চাকরিটা কি হলো জিজ্ঞেসে করেছেন বাবা। এতক্ষণ কি ছিলি আপা? মরিয়ম অপ্রতিভ গলায় জবাব দিল, 3-4 দিনের মধ্যে জানা যাবে বলে ভাতের থালায় মুখ নামালো সে। এতক্ষণ সেই অবাঞ্ছিত ঘটনার কথা ভাবছিল মরিয়ম। সত্যি মনসুরের সাথে এমন বিশ্রী ব্যবহার না করলেই ভালো হতো। কে জানে, লোকটার হয়তো কোনো সদুদ্দেশ্য ছিল না, নেইও। মরিয়ম মিছিমিছি সন্দেহ করেছে তাকে। নিজের অসাবনতার কথা মনে পড়ে নিজেই লজ্জিত হলো সে। খাওয়া হলে পরে রোজ এঁটো থালা বাসনগুলো ধুয়ে মুছে গুছিয়ে রাখার কাজে মাকে সাহায্য করে মরিয়ম। সালেহা বিবি মেয়ে ভাগ্যের সুখ অনুভব করলেও মাঝে মাঝে বলেন, থাক না, এগুলো আমিই করব, তুই ঘরে যা। মরিয়ম বলে, তুমি সারাদিন খাটো মা, তুমিই যাও, ওগুলো আমি গুছিয়ে রাখবো। আনন্দে মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে সালেহা বিবি। মেয়ে তার দুঃখ কষ্ট বুঝে, তার শ্রমের স্বীকৃতি দেয়, এতেই তার আনন্দ। তারা সুখী হোক, মা বাবাকে সন্তুষ্ট রাখুক, এই চাই তিনি, আর বেশি কিছু নয়। খেয়ে দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলেন মরিয়ম। হাসিনা বসে বসে পড়ছিলেন নিচে মাদুর পেতে। নিচে একটা বালিশ রেখে শুয়ে পড়ে সে। পড়ার ফাঁকে মাঝে মাঝে একটু ঘুমিয়ে নেয়, জেগে আবার পড়ে, আবার ঘুমায়। এ তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এজন্য ওকে ধমকায় মরিয়ম। আজও ধমকালো। ও কি হচ্ছে? উঠে সিধে হয়ে বসে। শুয়ে শুয়ে পড়তে নেই, কদিন বলেছি তোমায়। বই থেকে মুখ না তুলেই হাসিনা জবাব দিল, আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই পড়বো, তোমার তাতে কি? মরিয়ম বলল, এভাবে পড়লে বুকে ব্যথা করবে। করুক, তাতে তোমার কি? বইটা বন্ধ করে রেখে একটু ঘুমিয়ে নেবার জন্য বালিশে মাথা রাখলেন হাসিনা। মরিয়ম কি যেন বলতে যাচ্ছিল, দুয়ারে কড়া শব্দ হতে কথাটা আর বলল না। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। মাহমুদ এসেছে। বাইরে থেকে বগলে কতগুলো বই, হাতে একটা কাগজের মোড়ক। মোড়কটার ওর 2 হাতে তুলে দিয়ে মাহমুদ বলল, নাও, এটা তোমাদের জন্য এনেছি। মরিয়মকে শকতিকে তাকিয়ে বলল, এর মধ্যে কি কি তা আলোতে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ না? বিরক্ত গলায় জবাব দিল মাহমুদ। যাও, একটা বাতি নিয়ে এসেও চটপট। ও ঘর থেকে সব শুনতে পেয়ে বাতি হাতে দৌড়ে এলো হাসিনা। কি এনেছে রে আপা, দেখি দেখি। অমন আদিক্ষেতাপনা করো না, এসব ভালো লাগে না আমার। নিজের ঘরে এসে বইগুলো মেঝেতে নামিয়ে রাখলো মাহমুদ। তার ঘরে কোনো আসবাবপত্র নেই, একটা কাপড় রাখার আলনাও নেই।
মেঝেতে পাশাপাশি 3টে মোটা মাদুর বিছানো, একপাশে তার স্তূপীকৃত খবরের কাগজ তায়ে তায়ে রাখা, বাকি 3 পাশে শুধু বই, মাঝখানে ওর শোবার বিছানা। বিছানা বলতে একটা শতরঞ্জি, একটা চাদর আর একটা বালিশ। মরিয়মের হাত থেকে মোড়কটা নিয়ে ওদের বসতে বললে মাহমুদ, নিজেও বসলো। তারপর আস্তে করে বলল, এর ভেতরে কি আছে তা দেখবার জন্য তোমাদের কিছু বলতে চাই আমি। হাসিনা ফিক করে হেসে দিয়ে বলল, বলো। মরিয়ম গম্ভীর। মাহমুদ ওদের দুজনের দিকে ক্ষণকাল স্থির চোখে তাকিয়ে থেকে বলল, দুর্ঘটনাবশত হোক আর যেমন করেই হোক তোমরা আমার বোন, তাই নয় কি? হাসিনা আঁচলে মুখ টিপে বলল, হ্যাঁ। মরিয়ম কিছু বলল না, নীরবে মাথা নাড়ল। মাহমুদ আবার বলল, তোমাদের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব আছে, তা বিশ্বাস করো? দুজনে ঘাড় নোয়ালো ওরা। হ্যাঁ। মুখটা খুলতে খুলতে মাহমুদ বলল, তোমাদের জন্য কিছু চুলের ফিতা আর মাথার কাটা এনেছি আমি, দেখো পছন্দ হয় কিনা। ফিতাজোড়া মাহমুদের হাত থেকে ছো মেরে তুলে নিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল হাসিনা। বলল, কি সুন্দর। নাচতে নাচতে মাকে দেখানোর জন্য নিয়ে গেল সে। মরিয়ম উঠল। মাহমুদ বলল, বসো, তোমার সঙ্গে কথা আছে আমার। মরিয়ম বলল, তুমি ভাত খাবে না? না, এক বন্ধুর বাসা থেকে খেয়ে এসেছি আমি। মাথা নেড়ে ওকে নিষেধ করলো মাহমুদ। তোমার সঙ্গে যে মেয়েটি আজ এসেছিল সে কে জানতে পারি? অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। মরিয়ম বলল, ওর নাম লিলি, ওর সঙ্গে পড়তো কলেজে। মাহমুদ বলল, থাক, তার নাম আমি জানতে চাইনি, জানতে চেয়েছিলাম ওর সঙ্গে তোমার সম্পর্কটা কি। জেনে খুশি হলাম। সহসা দুজনে ওরা নীরব হয়ে গেল। পাশের ঘর থেকে মা, বাবা আর হাসিনার গলার আওয়াজ শোনা গেল। মৌনতা ভেঙে মাহমুদ বলল, তুমি কি করবে ঠিক করেছ? মরিয়ম বলল, এখনো কিছু ঠিক করিনি, দেখি স্কুলের চাকরিটা কি হয়। মাহমুদ বলল, তোমার বান্ধবী লিলি না কি নাম বললে, সে কি করে শুনি? মরিয়ম দাদার দিকে তাকিয়ে জবাব দিল, সেও একটা চাকরির খোঁজে আছে। মাহমুদ ক্ষণকাল চুপ থেকে বলল, যাও, এখন ঘুমাবো আমি। কাগজে মোড়ানো চুলের কাঁটাগুলো তুলে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল মরিয়ম। ও চলে গেলে একটা সিগারেট ধরিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল মাহমুদ। হাত বাড়িয়ে মাথার কাছে রাখা হ্যারিকেনটা নিভিয়ে দিল সে। এখন সমস্ত ঘরটা অন্ধকারে ঢাকা। চারপাশে তাকালে এই অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। সিগারেটের মাথায় শুধু এক টুকরো আলো, বিড়ালের চোখের মতো জ্বলছে। ভাষা নামক মানুষের আদিম প্রবৃত্তিও বোধহয় চিরন্তন এমনি করে চলে। পাশ পেটে শুয়ে মাহমুদ ভাবল, প্রধান সম্পাদক আজ কথা দিয়েছেন, আসছে মাসে থেকে 10 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে তার। যদি তিনি তার কথা রাখেন তাহলে এই বাড়তি 10 টাকা প্রতি মাসে ভাই বোনদের জন্য খরচ করবে মাহমুদ। আর যদি ছলনার নামান্তর হয় তাহলে? আর ভাবতে ভালো লাগলো না মাহমুদের। সিগারেটটা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমোতে চেষ্টা করে সে, কিন্তু সহসা তার ঘুম আসে না। সহস্র চিন্তায় এসে মনের কোণে ভিড় জমায়। মাঝে মাঝে মনে হয় রোজ রাতে এমনি এমনি ভাবনায় জাল বুনতে বুনতে হয়তো জীবনটা একদিন শেষ হয়ে যাবে তার। জ্বলে জ্বলে ক্ষয়ে যাওয়া মোমবাতির মতন ধীরে ধীরে ফুরিয়ে যাবে সব কিছু। নিউজ সেকশনের লম্বা ঘরটা এখন চোখের ওপর ভাসে। অনেক আশা নিয়ে একদিন মিলন পত্রিকার চাকরি নিয়েছিলেন মাহমুদ। সাব এডিটরের চাকরি, মাসে 50 টাকা বেতন। অর্থের চেয়ে আদর্শ সাংবাদিক হওয়াই বাসনাই ছিল তার প্রবল। কালে কালে একদিন লুই ফিশার হবে শুনে সিনিয়র সাব এডিটর আমজাদ হোসেন শব্দ করে হেসে উঠেছিলেন সেদিন। লুই ফিশার হবে? বেশ বেশ, অতি উর্বর মস্তিষ্কের কল্পনা বটে। বছরখানেক কাজ করো, তারপর লুই ফিশার কি চিংড়ি ফিশার, দুটোর একটা নিশ্চয়ই হতে পারবে। বুড়োটার ওপর চোখ মুখ লাল হয়ে গিয়েছিল মাহমুদের। গালাগাল দিতে ইচ্ছে করছিল তাকে। আহা, শুধু শুধু বেচারাকে এমন হতাশ করে দিচ্ছেন কেন? আরেকজন বলেছিল টেবিলের ওপাশ থেকে। তারপর আর ভাবতে পারে না মাহমুদ। একটু পরে ঘুমিয়ে পড়ে সে। পরের পর্ব শোনার জন্য অবশ্যই আমার পেজকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।